আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা। অর্থনীতি ও জীবনযাত্রা এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আছে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। খুব গভীরে যাব না, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। এই সপ্তম চ্যাপ্টারটি অর্থনীতি ও জীবনযাত্রা, এটা আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব মানে কি? যীশুখ্রিস্টের জন্মের আগের সময় থেকে ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত। ভালো করে আমাকে দেখে রাখতে হবে যে সালটা হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ। এখানে অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা এই চ্যাপ্টারটায় কী করব দেখতে পাবো। এখানে আমি প্রথমেই যদি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের হিসাবে ধরি, আমাকে প্রথম দিকটায়, এদিকটা তোমরা রিডিং পড়বে। এখানে তোমরা ষোড়শ মহাজন পদের আমল দেখতে পাবে। এখানে কি? এখানে ষোড়শ মহাজন পদের আমল বলতে ষোড়শ মহাজন পদের সময়কালে সেই সময়কার অর্থনীতি, সমাজ, ঠিক আছে, সেগুলো তুমি দেখতে পাবে। অর্থনীতি বলতে কি? অর্থনীতি বলতে সেই সময়কার কৃষি ব্যবস্থা বা ছোটো ছোটো শিল্প, ঠিক আছে, এগুলো তোমরা এখানে দেখতে পাবে এবং সমাজও তো দেখতে পাবে। তাহলে এখানটা করে তুমি অর্থনীতি ও সমাজ তোমার আলোচ্য বিষয়। এবার আমরা প্রথম যে কোয়েশ্চেন টিকা হিসাবে আমরা দেখতে পারি সেটা হলো উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র। এটা তোমরা আগে একটু সামান্য জিনিস আগে তোমরা পড়েছিলে। যেমন একটু আমি বলে দিই যে গৌতম বুদ্ধের সময়ে একরকম মাটির পাত্র বানানোর শিল্প খুব উন্নত হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা সেগুলিকে উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র বলেন। এই পাত্রগুলি আগের আমলের ধূসর মাটির পাত্রগুলির থেকে উন্নত। তাহলে তোমরা আগে আমি বলেছি যে আগে তোমরা ধূসর মাটির পাত্র তোমরা এটা পড়েছিলে, আগে চ্যাপ্টারে তোমাদের ছিল। এবার এখানে যে পাত্রটা তোমরা পড়বে উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র, সেটা তোমার ধূসর মাটির পাত্রর থেকেও কিন্তু উন্নত ছিল। খুব ভালো মানের মাটি দিয়ে এই পাত্রগুলি তৈরি হতো। কুমোরের চাকার ব্যাপক ব্যবহারের ফলে এই পাত্র বানানো সহজ হয়। পাত্রগুলির প্রধান বৈশিষ্ট্য ছিল সেগুলি আয়নার মতো চকচকে। মাটির পাত্রগুলিকে ভালো চুল্লির আঁচে পুড়িয়ে কালো করা হতো। পোড়ানোর পর পাত্রগুলি পালিশ করা হতো। এই মাটির পাত্রের নজির হিসাবে থালা ও নানা রকমের বাটি কি পাওয়া গেছে, ঠিক আছে। এবার এখানে তোমরা কৃষি, পশুপালন, এই সব জিনিসগুলো তোমরা কি করবে, তোমরা এখানে দেখতে পাবে। যেমন এখানে প্রথমেই একটা তোমাদের বলি, প্রচুর শর্ট কোশ্চেন আছে, কিন্তু গুরুত্বপূর্ণগুলো আমরা একটু একটু বলার চেষ্টা করি বা একটু আলোচনা করার চেষ্টা করি। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ কার্যাপন বলে একটা কথা তোমরা দেখতে পাচ্ছ। এই কার্যাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। তাহলে কার্যাপন কী ছিল? মুদ্রা। তারপরে এখানে তুমি দেখতে পাবে গোল চৌকো আকৃতির অনেক রূপোর মুদ্রাও পাওয়া গিয়েছে। মুদ্রা ব্যবস্থার বিকাশ থেকে বোঝা যায় ব্যবসা বাণিজ্য এই সময় বেড়েছিল। তবে বিন্ধ্য পর্বতের দক্ষিণে এই সময়ের মুদ্রা খুঁজে পাওয়া যায়নি। হলো, এখানে তোমরা নগরায়ন দেখতে পাবে। খ্রিস্টপূর্ব 600 আব্দ নাগাদ হওয়া এই নগরায়ন দ্বিতীয় নগরায়ন বলা হয়। তাহলে কোন নগরায়নের কথা বলা হয়েছে এটা জানতে গেলে আমাকে এইখান থেকে আমাকে
নগরায়ণটা কী করতে হবে, শুরু করতে হবে। 2 নম্বরের কোশ্চেন হিসাবে নগরায়ণ গুরুত্বপূর্ণ। যে প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়, তাই তাকে বলে প্রথম নগরায়ণ। ক্লিয়ার? তার প্রায় 1000 বছরেরও পরে আবার নগর গড়ে উঠতে দেখা যায়। এই নগরায়ণ মূলত হয়েছিল উত্তর ভারতের, বিশেষত গঙ্গা উপত্যকায়। এই যে গঙ্গা উপত্যকায় গড়ে ওঠা এই যে নগর সভ্যতা বা নগরায়ণ, ঠিক আছে, এটা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ হওয়া এই নগরায়ণকে কি বলা হয়? দ্বিতীয় নগরায়ণ। তাহলে প্রথম নগরায়ণটা কি? প্রথম নগরায়ণ যদি বলা হয় সেটা হলো হরপ্পা সভ্যতাকে বলা হয় প্রথম নগরায়ণ। আর দ্বিতীয় নগরায়ণ হলো কি? খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতের বিশেষত গঙ্গা উপত্যকায় যে নগরায়ণ তৈরি হয় সেটা হলো দ্বিতীয় নগরায়ণ। ক্লিয়ার? এবার আমরা এখানে যদি দেখতে পাই সেই সময়কার জীবিকা তোমরা দেখতে পাবে। জীবিকা বলতে সেই সময়কার ছিল উত্তর ভারতে ধোপা, নাপিত, চিকিৎসক, এইসব জীবিকা তোমরা দেখতে পাবে। এখানে তোমরা আনুমানিক খ্রিস্টপূর্ব 4র্থ শতকের শেষ ভাগ থেকে খ্রিস্টপূর্ব 2য় শতকের প্রথম ভাগ মৌর্য আমল তোমরা এবার এখানে পাবে। মৌর্য আমলে তোমরা বিভিন্ন রকম তো অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, ঠিক আছে, নারীদের অবস্থা, এই সবগুলো তোমরা পাবে। ঠিক আছে? কী কী কৃষিকাজ হতো, কী কী চাষ হতো, কারিগর বণিকের তদারকি করার জন্য কারা তদারকি করতো, রাষ্ট্র, এখানে অনেক তোমরা ছোট ছোট কোয়েশ্চেন কী করবে এখানে কিন্তু খুঁজে পাবে। মূল কথা, তোমাদের শর্ট কোয়েশ্চেন যদি ঠিকঠাক করে ফুল নাম্বার পেতে হয় তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের ডিটেলসে কিন্তু বইটা পড়তে হবে। এবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এখানে মেগাস্তিনিসের চোখে ভারতীয় উপমহাদেশ সমাজ, এটা তোমাদের পড়তে হবে। এটা তোমরা পড়ে রাখবে, টিকা হিসাবে পড়ে রাখবে, কিন্তু সব স্কুলে এটা খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমাদের বইয়ে যখন আছে এটাকে পড়ে রাখতে হবে। ঠিক আছে? মৌর্য আমলের পুরুষদের পোশাক, মহিলাদের পোশাক কী কী ছিল এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? ধনী বা পরিবারের মানুষরা কী পোশাক পরতেন, কী গয়না পরতেন, সেই সময়কার কী কী পোশাক ব্যবহার হতো, কিসের পোশাক ব্যবহার হতো, কী জিনিসপত্র ব্যবহার হতো, এখানে পুরোটা এখানে তুলে ধরা হয়েছে। মানে মৌর্য আমলের যদি বলে সমাজ, যদি ছোট করে আমাদের লিখতে হয় তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা তোমরা সেই মৌর্য আমলের সমাজের কিছু জিনিস, খুঁটিনাটি জিনিস তোমরা এখানে দেখতে পাবে। এবার আমরা আসবো সেটা হলো কুষাণ আমল। ঠিক আছে? প্রথমেই আমরা কুষাণ আমলে যেটা দেখতে পাবো যে অর্থনীতি ও সমাজের নিরিখে এই 500 বছরে বেশ কিছু বদল লক্ষ্য করা যায়। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কৃষিকাজ ছড়িয়ে পড়েছিল এই সময়। উত্তর ভারতের আগের মতো কৃষিই ছিল প্রধান জীবিকা। ধান, গম, যব, আখ, কার্পাস ছিল প্রধান ফসল। দাক্ষিণাত্যের কালো মাটিতে তুলোর চাষ বেশি হতো। কেরালায় গোলমরিচের ফলন ছিল বিখ্যাত। কৃষিকাজের নানা রকমের উপকরণের ব্যবহার এই সময় কী হয়েছিল? দেখা গিয়েছিল। আর কৃষিকাজ যদি উন্নত হয় সেখানে তোমরা লোহার ব্যবহার পাবেই, লাঙল, কোদাল, কুঠার, দা প্রভৃতি এইসব তোমরা ব্যবহার পাবে। এবার প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, তোমাদের আছে গুরুত্ব দিয়ে এটাকে পড়তে হবে। অনেক স্কুল আছে যে প্রাচীন ভারতের উপমহাদেশের জলসেচ ব্যবস্থা কিন্তু পরীক্ষায় ফেলে বা পরীক্ষায় টিচাররা দেয়। কারণ কি? কারণ কুষাণ আমলে প্রধান জীবিকা কৃষি, তাহলে প্রধান জীবিকা যদি কৃষি হয় তাহলে জলসেচ তো খুব দরকার হবেই। মানে কৃষি প্রধান, কৃষি যদি দাঁড়াতে হয়, যদি সবজি বা কোনো ফসলকে দাঁড় করাতে হয় তাহলে মূল প্রধান আমাদের কী দিতে হবে? মূল প্রধান আমাকে জল দিতে হবে। তাহলে জল হলেই সেই সময়কার উপমহাদেশে জলসেচ ব্যবস্থা তো গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে? কৃষিকাজে উন্নতির জন্য প্রয়োজন ভালো সেচ ব্যবস্থা। প্রাচীন ভারতীয় উপমহাদেশে শাসকরা সেদিকে নজর দিতেন। নদীর জলসেচের মাধ্যমে খেতে পৌঁছে দিতেন। নানা উদ্যোগ নেওয়া হতো। জলসেচ প্রকল্পগুলিতে সেতু বলা হতো। তাহলে জলসেচ প্রকল্পগুলিকে কী বলা হতো? সেতু বলা হতো। কি সেতু বলা হতো? এই সেতু ছিল দু ধরনের। এক ধরনের সেতু প্রাকৃতিক জলের উৎসকে ভিত্তি করে থাকতো, আবার কৃত্রিম উপায়ে অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়ে সেতু বানানো হতো।
যেমন প্রাকৃতিক উপায় বলতে কি, প্রাকৃতিকভাবে যে জল হয়, কোনো পুকুর, খাল, বিল, নদী, এগুলো থেকে মানে প্রকৃতি থেকে আমরা জলটা পাই। আবার যদি সেই সব এলাকায় বৃষ্টি হলো না, তাহলে অন্য জায়গা থেকে নদী, খাল, বিল থেকে কি কোনো নল, খাল কেটে, ঠিক আছে, বা বিভিন্নভাবে সেখানকার জল আনানো হতো। তাহলে এটা কৃত্রিম পদ্ধতিতে, যাতে মানুষ আনিয়েছে বা মানুষ এনেছে। সেতুর জল ব্যবহারের জন্য কৃষকদের জল করও দিতে হতো। ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন। এখানে তোমার রিডিং পড়লে সুদর্শন হত্যা, তোমাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পড়ে রাখতে হবে। এখানে ওয়ার্ড শব্দের কথার অর্থটা পড়বে শহর, এখানটা তোমাদের রিডিং পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। সুদর্শন হত্যা আমি বললাম না, তোমরা দেখে নেবে। সবসময় মনে রাখবে, তোমরা 6-এ পড়ো, যাই তোমরা অন্য নোটস পড়ো বা অন্য যে কোনো সহায়িকার জিনিস পড়ো, তার থেকে আমি যেটা প্রেফারেন্স যেটা বেশি দিই, সেটা হলো তোমার বই পড়ো। বেশিরভাগ বিশেষ করে যেটা বলার কথা, যে বই খুব গুরুত্ব দিয়ে পড়ো, বইয়ের ভাষা লেখার চেষ্টা করো। যত বইয়ের ভাষা মনে করে লেখার চেষ্টা করবে, তত আমার মনে হয় উন্নতি বেশি হবে। বলছি না যে অন্য কোনো বিষয় পড়লে উন্নতি হবে না, বা অন্য কোনো সহায়িকা থেকে পড়লে উন্নতি হবে, সেটা বলছি না, কিন্তু বইয়ের ভাষা আমার কাছে শ্রেষ্ঠ ভাষা। ঠিক আছে, বই যদি গুরুত্ব দিয়ে পড়ো, বইয়ের ভাষা লেখার চেষ্টা করো, পরবর্তীকালে উন্নতি হবে, ভালো এগিয়েও যেতে পারবে, তোমার মনে রাখার শক্তিও বাড়বে। এবং যে কোনো জিনিস পড়ে তুমি যদি লেখার চেষ্টা করো, যখন প্রথম হয়তো 2 লাইন 1 লাইন লিখতে পারলে না, চাপা দিয়ে আবার পড়ে নিয়ে আবার লিখবে। যত লেখার চেষ্টা করবে, তত তোমাদের কী হবে, তত তোমাদের মান কিন্তু বাড়বে, মনে থাকবে বেশি। এই সময়কার নতুন যে শহর, সেই শহরের কথা আমরা এখানে পড়বো, তোমাদের পড়তে হবে। এখানে তোমরা বর্ণাশ্রম বা চতুরাশ্রম প্রথা ছিল কঠোর। পশ্চিম এবং মধ্য এশিয়া থেকে অনেক গোষ্ঠী এই সময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। ধীরে ধীরে এদের অনেকেই ভারতীয় সমাজে মিশে যায়। মৌর্য আমলের মতো এই সময়ের অবসর সময় কাটানোর নানান উপায় ছিল। নাচ, গান, অভিনয়ের প্রচলন ছিল বেশ জানা যায়। পাশাপাশি জাদুর খেলা, নানা রকম দড়ির কসরত সাধারণ মানুষকে আনন্দ দিত। পাশাপাশি খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতি ধনী মানুষদের অবসর কাটানোর উপায়। ঠিক আছে, এখানটা পড়লে বিভিন্ন পয়সা, খাবার, পানীয় জল এখানে বিলি করা হতো মানুষদের মধ্যে। এবার এখানে গুরুত্ব দিয়ে আমি যেটা বলি যে পড়তে, সেটা হলো সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন। এটা তোমরা বড় কোশ্চেন হিসাবে কী করতে পারো, বড় কোশ্চেন হিসাবে পড়তে পারো। ঠিক, পড়তে পারো নয়, তোমরা পড়বে। ঠিক আছে, এই সাতবাহন আমলের দক্ষিণ ভারতের গ্রাম জীবন। এবার আমাদের আসছে আনুমানিক 3য় শতক থেকে 7ম শতকের প্রথম ভাগ পর্যন্ত গুপ্ত বা গুপ্ত পরবর্তী আমল। তাহলে প্রথমে তোমরা মৌর্য বললে, তারপরে কুষাণ বললে, এবার আসছে তোমাদের গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমল। প্রথমেই যে আমরা যেখানে এখানেও কৃষি ছিল প্রধান জীবিকা, ধান ছিল প্রধান ফসল। এখানে আখ, তুলো, সর্ষে, তৈলবীজ সব চাষ করা হতো। এবার তোমরা এই গুপ্ত বা গুপ্ত পরবর্তী যুগে এখানে গুরুত্ব দিয়ে যেটা পড়তে হবে, প্রাচীন ভারতীয় উপমহাদেশে কারিগর ব্যবস্থা, এটা বললে। এখানে অগ্রহার ব্যবস্থা গুরুত্বপূর্ণ। গুপ্ত বা গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমি দান করাকে বলা হয় কি, অগ্রহার ব্যবস্থা, খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণ বৌদ্ধদের কথা এখানে পড়তে হবে তোমাকে। ঠিক আছে, ঘুণ আক্রমণের কথা তোমরা এখানে পড়বে, কারণ গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দেখা যায়। এর কারণ ছিল হুণ আক্রমণ। সেই সময়কার প্রায়ই হুণ আক্রমণ হতো। কারিগর ব্যবস্থা বা সংঘ, এটা তোমাদের গুরুত্ব দিয়ে টিকা হিসাবে তোমাদের পড়তে হবে। এবং এখানে গুপ্ত আমলের মুদ্রা ব্যবস্থা কী কী মুদ্রা চালু ছিল, সোনার মুদ্রা কী কী নাম ছিল, রূপোর মুদ্রা কী কী নাম ছিল। ঠিক আছে, এগুলো তোমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। একদম শর্ট কোশ্চেন আসে যে গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রা দিনার সুবর্ণ বলা হতো। দিনার ও সুবর্ণ। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে রূপোর মুদ্রা প্রথম চালু করা হয়, তার নাম দেওয়া হয় রূপক। ঠিক আছে, এখানে খুব গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। গুপ্ত আমলে বর্ণাশ্রম চালু ছিল। এই সমাজে কঠোরভাবে সেসব মানত না, কিন্তু নিচুতলায় মানুষদের প্রতি ব্রাহ্মণদের মনোভাব বিশেষ বদলায়নি। একই অপরাধের জন্য ব্রাহ্মণ শূদ্রদের আলাদা শাস্তি হতো। ধার করলে শূদ্রকে অনেক চড়া হারে সুদ দিতে হতো। তবে
এই আমলে শূদ্ররা কৃষি পশুপালন বাণিজ্য করতে পারত। অবশ্য সবথেকে খারাপ অবস্থা ছিল চণ্ডালদের। তারা গ্রাম বা নগরের মধ্যে থাকতে পারত না, এমনকি ব্রাহ্মণরা তাদের ছোঁয়াছুঁই এড়িয়ে চলত। বুঝতে পেরেছো? সেই সময়কার এখানে গুরুত্বপূর্ণ, গুপ্ত আমলে পরিবারের প্রধান ছিলেন বাবা। মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল। এই সময় অবশ্য মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন। এই সম্পদের উপর কেবল ওই মেয়েদের অধিকার ছিল। একে বলা হয় স্ত্রীধন। স্ত্রীধন পরীক্ষায় কিন্তু তোমাদের পড়ে, ঠিক আছে? মেয়েরা নিজের ইচ্ছা মতো ওই সম্পদের ব্যবহার করতেন, তবে স্ত্রীধন প্রথা সমস্ত বর্ণের মধ্যে চালু ছিল না। বিশেষ কিছু বর্ণের মধ্যে এই স্ত্রীধন চালু ছিল। প্রাচীন ভারত উপমহাদেশে খাবার দাবারটা তোমরা একবার দুবার রিডিং পড়ে নেবে। এখানে ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সেই সময়কার সমাজ কেমন ছিল রিডিং পড়ে দেবে। এটা কিন্তু গুপ্ত বা গুপ্ত পরবর্তী আমলের কথা কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? এবার সুয়াংজাংয়ের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ এখানটা পড়লে, সুয়াংজাংয়ের লেখায় ভারতবর্ষ ইন্তু নামে পরিচিত। ভারতবর্ষ কী নামে পরিচিত? ইন্তু, সুয়াংজাংয়ের ভাষায়। তার মতে ইন্তুর লোকেরা নিজেদের দেশকে বিভিন্ন নামে রাখে। দেশটির 5টি ভাগ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য। ইন্তুতে 80টি রাজ্য আছে। প্রতিটা রাজ্যের নিজস্ব রাজা থাকলেও তারা বড় সম্রাটের অনুগত। তোমরা রিডিং পড়ে নেবে। চ্যাপ্টারটা ছোটো চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। শর্ট কোশ্চেনের দিক থেকে অনেক অনেক কোয়েশ্চেন আছে। আমি পরের দিন এই কোয়েশ্চেনগুলো আমি কি করব, এই কোয়েশ্চেনগুলো তোমাদের আলোচনা করে দেবো। আমি গতকাল ভিডিও দেবো, এই কোয়েশ্চেনগুলো আলোচনা করে দেবো। তোমাদের যেগুলো বললাম গুরুত্ব দিয়ে পড়বে, তোমাদের পুরোটাই পড়তে হবে, কিন্তু আমি গুরুত্বপূর্ণগুলো তোমাদের বলে দিলাম যে এই জিনিসগুলো তোমাদের আসতে পারে।